হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আপনার যদি মাথা ব্যথা থাকে, শরীরে গা ম্যাচ ম্যাচ করে, ঘুম না আসে, প্রচন্ড শরীর খারাপ লাগে এফপিএল পয়েন্টস খারাপ পাওয়ার জন্য, তাহলে কলিকাতা হারবালায় আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা সরাসরি চলে আসেন ফুট আলোচনাতে এফপিএল ঘন শোতে, যেখানে আপনাদেরকে আমরা সবাই সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে অলরেডি 3জন গেস্ট আছেন। এর মধ্যে আপনারা অলরেডি একজন গেস্টের সাথে গত সপ্তাহে পরিচিত হয়েছেন অলরেডি, বাট আমি শুরু করছি নাম বলে পরিচয় হয়ে নেই আমরা। তো শুরু করছি আমি রাব্বিকে দিয়ে। রাব্বি ভাইয়া পরিচয়। আমি রাশেদুল হাসান রাব্বি, আমি পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাইট। অরিত্র। আমি অরিত্র, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আশফাক। Ashfaq, second time on the show, amateur FPL player. Good to be here. পারভেজ। আমি মোহাম্মদ পারভেজ, অর্ডিনারি এফপিএল প্লেয়ার বাট এফপিএল অ্যাডিক্টেড। রাইট। আমি ঘন, আমার নামই ঘন। সো আমি অনেক কথা বলি, আলটিমেটলি কথা বলতে বলতে অনেক সময় টাইম সবকিছু হারায় ফেলি। সো যার কারণে অনেক সময় এটা হয়। সো এই কারণে আমাদের চ্যানেলের নাম ঘন চ্যানেল, ঘন ফুটবল চ্যানেল। সো ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট লাইকড এন্ড সাবস্ক্রাইব, প্লিজ ডু সে। সো পারভেজ, আমাদেরকে বলো আজকে কি আছে আমাদের আছে। ওয়েল, আজকে আমাদের টপিক 1-এ আছে হলো গেমিং 3 ফিকচার নিয়ে আমরা কথা বলবো। দেন আমরা গেমিং 2 এর যারা প্রমিজিং প্লেয়ার ছিল তাদের উপর কথা বলবো। তারপরে আমরা কথা বলবো গেমিং 3 এর ক্যাপ্টেন্সির উপর। দেন আমরা এই গেম উইকে কত ট্রান্সফার হয়েছে বা হিউজ ট্রান্সফারের উপর কথা বলবো। আর আমরা নাম্বার 5 টপিক আজকে আমাদের ডিফারেন্সিয়াল প্লেয়ার, অর্থাৎ গেমিং 3 এর জন্য কারা ডিফারেন্সিয়াল প্লেয়ার। লেটস গো অ্যাহেড। Right. So let's not delay and let's proceed to the next one. So fixtures, Parvez, তাহলে আমাদের কুইকলি ফিক্সার্স নিয়ে আলোচনা শুরু করুক। ফিকচারের কথা যদি বলতে হয় না দিন, তাহলে আমরা প্রথমেই যে ফিকচারটা আমার চোখে পড়ার মতন সেটা হলো টটেনহাম নিউক্যাসলের ফিকচার। গেমিং 3 খুব গুড একটা ফিকচার। দেন যদি আমি আরেকটা ফিকচারের কথা বলি, ম্যান সিটি লিস্টার। এই ফিকচারটাও খুব ভালো আমার কাছে মনে হয়। তারপরে যদি আরেকটা কথা বলতে হয় তাহলে আমাদের চেলসির ফিকচারের কথা বলি। চেলসি ওয়েস্ট ব্রুমের মাঠে খেলবে, অর্থাৎ চেলসি অ্যাওয়ে ম্যাচ খেলবে ওয়েস্ট ব্রুমের সাথে। এই ফিকচারটিও যথেষ্ট অ্যাট্রাকটিভ। আর যদি আমি আরেকটা ফিকচারের কথা বলি, হয়তোবা আমার সাথে অনেকেই এগ্রি করবে না, আমি মনে করি ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনের সাথে যে খেলাটি খেলবে, এইটাও মোটামুটি এফপিএল এর জন্য খুব ভালো একটা ফিকচার। তো এই ছিল আমার কাছে মোটামুটি গেমিং 3 এর উপর বেস্ট ফিকচার। এছাড়াও আরো এরকম ফিকচার আছে। তো আমার কাছে মনে হয় এই 4টা বেটার ফিকচার এই গেমিং এর জন্য। না, ইন্টারেস্টিং ফিক্সার্স গুলো অলরেডি পিক করা হয়েছে। এনি কমেন্টস গাইস অর এনি আদার কোশ্চেনস? আমার কাছে একটা স্পেশাল ফিকচার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওলভস ভার্সেস ওয়েস্ট হ্যাম। বিকজ ওয়েস্ট হ্যামের ডিফেন্স হচ্ছে কি এখনো ইজ ভেরি শেকি, এবং ওদের মানে ডিফেন্স যে খারাপ অবস্থা সেটার মানে আমরা অলরেডি জানি যে ওরা মানে বার্নলি থেকে টার্কাউস্কিকে কেনার জন্য অলরেডি মনে হয় 3টা না 4টা বিট। বিকজ মানে ডেভিড ময়েস অলরেডি নোজ যে তাদের সেন্টার ব্যাক, স্পেশালিস্ট সেন্টার ব্যাকের মানে সিচুয়েশনটা বেশ খারাপ, এবং দ্যাট ইজ আ এরিয়া দ্যাট the West Ham I think currently lacks leadership. So West Ham's defense is pretty vulnerable at the moment. তাদের ফিকচারও খারাপ, তাদের back to back lost I think both matches. So morale low. I think মানে Wolves has looked very promising, and if you are going to go for a differential in terms of a captaincy option, Wolves should be there. Right. Any comments? ভাই, আমার একটা কথা ছিল, এটা হচ্ছে যে আমরা যে ফিক্সচার গুলো দেখলাম, তো এর মাঝখানে একটা ফিক্সচার আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, হয়তো অনেকের কাছে মনে হতে পারে হচ্ছে খুব একটা টাফ ফিক্সচার, যেটা হচ্ছে লিভারপুল এবং মানে হচ্ছে আর্সেনালের অ্যানফিল্ডে খেলা। তো হচ্ছে হোয়াট লিভারপুল হ্যাভ ডান ইন লাস্ট 2 or 3 years ইন অ্যানফিল্ড ইটস ডেভাস্টেটিং। সো আমরা এটা আশা করতেই পারি যে লিভারপুল তাদের নিজেদের মাঠে আর্সেনালের সাথে বেশ ভালো একটা পারফরমেন্স করবে।
এবং হচ্ছে আমার মনে হচ্ছে একটা গোল স্কোরিং ম্যাচ হবে আর কি। No, that's an interesting point. The fact that Liverpool এখন পর্যন্ত 64টা ম্যাচে হোমে হারেনি, so which is an interesting record. The last time they lost was against Crystal Palace 2017 যেখানে ক্রিশ্চিয়ান বেন্টেকে গোল দিছিল, so I remember that match very well. At least anti Liverpool হওয়ার জন্য যেটা মনে থাকে আর কি মানুষের সাধারণত। ঠিক আছে, অরিত্র, any comments? জি ভাইয়া, আমি হচ্ছে ওয়েস্ট হাম আর ওলভস এর ম্যাচের কথাটাই বলতাম, যেটা হচ্ছে ভাই একটু আগে বলে ফেলছে যে ওয়েস্ট হামের ডিফেন্সের অবস্থা এখনো স্টেবল হয়নি। গত সিজনের মতে অবস্থা এখনো, আমরা দুইটা ম্যাচ দেখে যেটা বুঝলাম, তো আমার মনে হয় যে ওলভস প্রচুর স্কোরিং চান্স পাবে। Right. No, I think that's the most important one. Nobody is targeting Southampton. যদিও আমরা জানি যে সাউথহ্যাম্পটনের আসলে হতাশার পরে সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমার মনে হচ্ছে যে সাউথহ্যাম্পটন উইল স্টিল ডু ভেরি ওয়েল अगेंस्ट বার্নলি, এই কারণে যে পর্যন্ত ডিফেন্সে right. Traditionally, Burnley has always been good at home. Traditionally, রাইট তাদের সেন্টার ব্যাক সিচুয়েশনটা এখনো বেস্ট না, they are only starting the season, but মানে it can go either way. মানে still early in the season to know. Right. Say something for sure regarding this kind of pictures. I fully agree, and I think that's an interesting way to move into the next topic, to be honest. So let's do that. Most promising player, Rabbi, if you can do the honor here. মোস্ট প্রমিসিং প্লেয়ারদের মধ্যে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি হ্যারি কেন। তো হচ্ছে আমরা হ্যারি কেন সম্পর্কে নতুন করে আসলে FPL যারা আমরা খেলি বা মোস্ট প্রবাবলি ইংলিশ প্রিমিয়ার লিগ যারা দেখি, এর সম্পর্কে আসলে কোনো ডাউট নাই। হ্যারি কেনের হচ্ছে একটা স্বভাব ছিল, সেটা হচ্ছে যে ও একটু স্লো স্টার্ট করে প্রত্যেকটা সিজনেই। দেখা যায় সিজনের শুরুতে একটু স্লো স্টার্ট করে, মাঝখানে গিয়ে খুবই ফ্লারিশ করে, এবং হচ্ছে একটা সিজন গত 2-3 সিজন যাবত এরকম যাচ্ছে, এক একটা সিজনে 3-4টা করে হ্যাটট্রিক করছে। তো ওর সম্পর্কে আসলে খুব বেশি কিছু বলবো না। প্রমিসিং প্লেয়ারদের মধ্যে আমি ডেফিনেটলি এখানে হচ্ছে হ্যারি কেনকে খুবই আগিয়ে রাখবো, এবং মরিনহো আমার মনে হয় যে সে তার টিমের যে কম্বিনেশন সেটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং আরো যে দুইটা সাইনিং করেছে, একটা হচ্ছে গ্যারেথ বেল এবং রেগুলিয়ন, আমার মনে হয় যে তাদের রাইট উইং পজিশনটা একটু দুর্বল তুলনামূলক, এবং এই জায়গাটাতে তারা বিগত বেশ কয়েক বছর যাবতই একটু উইক। আমার মনে হচ্ছে তারা এই জায়গাটাতে বেশ ভালো করবে, এবং এই জায়গাতে যদি তারা ভালো করতে পারে তো আশা করব হ্যারি কেনের গোল স্কোরিং চান্স আরো বেড়ে যাবে। রাইট, না ইন্টারেস্টিং। গ্যারেথ বেল, আমি জাস্ট একটা ছোট একটা ফ্যাক্টস বলি। গ্যারেথ বেলের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে গ্যারেথ বেলকে আনার সাথে সাথে 9.5 প্রাইস রিলিজ হওয়ার পরে 2952 ম্যানেজার্স অলরেডি গ্যারেথ বেলকে কিনেছে, এবং 378 ম্যানেজার্স অলরেডি তাকে বিক্রি করে দিয়েছে, এই কারণে চিন্তা করে যে সে আগামী 2 সপ্তাহে খেলছে না আর কি। সো উইচ ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট। নো বাট জাস্ট কন্টিনিউ রবি। পরবর্তী হচ্ছে ক্লিক লিডস ইউনাইটেড গত বছর তো চ্যাম্পিয়নশিপে খুবই দুর্দান্ত খেলেছে, এবং প্রথম 2 ম্যাচে তো তারা খুবই অসাধারণ, এবং হচ্ছে প্রথম 2 ম্যাচে যদি কোন টিম হচ্ছে সবার ভালোবাসা অর্জন করে থাকে সেটা হচ্ছে লিডস ইউনাইটেড নতুনদের মধ্যে। এবং হচ্ছে তাদের খেলার স্টাইল, তাদের হচ্ছে অ্যাটাকিং যে সেন্স, তো আমার মনে হয় যে মিড সারির যে ক্লাবগুলো আছে ইংলিশ প্রিমিয়ার লিগে এবার এদের খুবই ভোগাবে লিডস ইউনাইটেড, এবং আমি হোপ এরা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য কখনোই কোয়ালিফাই করতে পারবে না এই সিজনে। তো আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হচ্ছে এরা অ্যাটলিস্ট ইউরোপা লিগ কোয়ালিফাই এটা করতে পারবে। এবং ক্লিক সম্পর্কে বলতে গেলে সে হচ্ছে ওদের পেনাল্টি টেকার, এবং হচ্ছে অ্যাটাকের সময় হচ্ছে প্রচুর উপরে যায়। তো এই দুইটা দিক থেকে আসলে ক্লিককে সিলেক্ট করা আসলে আমার মনে হয় না খুব বেশি ভুল হবে। Right. No, that's very true. That's very true. রিচার্লিসন আমার গত উইকে ট্রান্সফার ছিল হচ্ছে, আমি আমার টিমে চিয়াডামস ছিল ফার্স্ট উইকে, আমি হচ্ছে লাস্ট উইকে চিয়াডামস টু রিচার্লিসন করি, কারণ হচ্ছে আমি প্রথম ম্যাচে খেলা দেখে যেটা মনে হয়েছে হামেস রড্রিগেজ প্রচুর চান্স ক্রিয়েট করে দিচ্ছে, প্রচুর কি পাস দিচ্ছে, যেটা হচ্ছে রিচার্লিসন হয়তো সিঙ্ক হচ্ছে না সেরকম,
তবে সিং যদি সেরকম হয়ে যায়, আমার যেটা মনে হয় রিচার্লিসন এই সিজনে অনেক বেশি পয়েন্ট দিবে, এবং হচ্ছে গোল স্কোরিং চান্স রিচার্লিসনের এই সিজনে অনেক হাই। রাইট, নো দ্যাটস তো ট্রু। আমার মনে হয় এটা সত্যি কথা। আমার মনে হচ্ছে এই মানে এই ক্লাব থেকে হচ্ছে এভারটন থেকে রিচার্লিসন আমার কাছে পার্সোনালি যেটা আইডিয়া বেস্ট পিক হবে। I agree. I fully agree with that. মিত্রোভিচ সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। গত সিজনের এরা যখন রিলিগেট হয়, সে শুরুর দিকে খুবই দুর্দান্ত স্টার্ট করে, তখন টিমে ছিল। এরপরে একে নিয়ে হচ্ছে অনেক মানে ভুগেছি আর কি মাঝখানে একটা সময়, পরে আসলে হচ্ছে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে। কিন্তু আসলে গত সিজনে তো সে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছে। রাইট। আর বলতে গেলে হচ্ছে ফুলহামের যদি একজন মানে সোল গোল স্কোরার থাকে সেটা হচ্ছে মিত্রোভিচ। পেনাল্টি টেকার, মোস্ট মানে শর্টস অন গোল, হেডিং, শুটিং, প্রত্যেকটা দিকে মিত্রোভিচ নো ডাউট ফুলহাম থেকে বেস্ট পিক। No, absolutely. And the last one for this section, but you can also suggest more players if you want. De Bruyne, ডি ব্রুইন আসলে হচ্ছে ফ্যান্টাসি প্লেয়ারদের জন্য আমার মনে হয় যে সবচেয়ে পছন্দের প্লেয়ারদের মধ্যে একজন। সে আসলে ভাই কি করতে পারে এটা হচ্ছে আমরা বিগত 3-4-5 সিজন যাবত যারা দেখি সবাই দেখতে পাচ্ছি। সে গত সিজন থেকে শুরু করে তার আগে গত সিজনে 23 অ্যাসিস্ট, 13 গোলস। এছাড়া 2017-18-তে অলমোস্ট 18 to 20 অ্যাসিস্ট, তার আগের সিজন অলমোস্ট 20 অ্যাসিস্ট এবং গোলস। তো কেভিন ডি ব্রুইন ম্যানচেস্টার সিটি থেকে হচ্ছে বেস্ট পিক, বাট আমার এখানে একটু মানে হচ্ছে একটু গ্যাম্বলিং করতে আসলে ভালো লাগে। আমি হচ্ছে গত সিজনে হচ্ছে অলমোস্ট ম্যাক্সিমাম সময় স্টার্লিং আমার টিমে ছিল, তো মাঝে মধ্যে খুব বেশি হতাশ করে ফেলছে যখন দেখছি যে স্টার্লিং এর আসলে কেডিবি বেশি পয়েন্ট দিচ্ছে। আমি বলবো সেফ পিকে যদি যাওয়া যায় সেই ক্ষেত্রে কেডিবি বেস্ট, বাট একটু ডিফারেন্ট ওয়েতে যদি চিন্তা করা যায়, স্টার্লিং ও প্রচুর মানে গোলস অপরচুনিটিস পায়, বাট হচ্ছে ওর মানে মিস গুলো চান্স করার মানে হারটা অনেক বেশি থাকে। তো যদি এগুলা একটু কম থাকতো তাহলে হয়তো হচ্ছে স্টার্লিং ডেফিনেটলি কেডিবির চেয়ে হয়তো বেশি পয়েন্ট না দিলেও দেখা যেত হচ্ছে একদম সেম হয়ে যাচ্ছে। রাইট, নো অ্যাবসলিউটলি, আমার মনে দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। জাস্ট কেডিবির হচ্ছে মানে আরেকটা ব্যাপার হচ্ছে ভাই একটু প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে সার্জিও আগুয়েরো নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে তার মানে সেট পিস গুলো নেয়, এবং হচ্ছে পেনাল্টি টেকার এখন মোস্ট প্রবাবলি সে রেগুলার হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে আসলে কেডিবি সেফ পিক। নো অ্যাবসলিউটলি, দ্যাটস আ ভেরি গুড লজিক। পেনাল্টি যেভাবে হচ্ছে এবং যেভাবে পাচ্ছে, ঠিক আছে, আমি নিজে ভুক্তভোগী ফার্স্ট গেম উইকে, সো পুনরায় না রিপিট করি, এখানে অনেকেই জানে। সো বাট পেনাল্টি যেভাবে হচ্ছে সেখানে আসলে একটা পেনাল্টি টেকার প্লাস একটা কেডিবির মতো প্লেয়ার যদি আলটিমেটলি খেলে, দেন দেয়ার ইজ নাথিং এলস টু সে। এনি আদার সাজেশনস বয়েজ? আমি অ্যাড করতে যাচ্ছি রিগার্ডিং রিকার্লিসন। রাফি ভাই যেটা বললেন আর কি, যে খেলা বা যেটা হয়েছে বা কিছু যেটা বেশিরভাগ দেখা গেছে যে when Rodriguez gives a cross or picks out a pass, actually Richarlison is at the end of it. মানে আপাতত দুই ম্যাচে ইউজুয়ালি দেখা গেছে যে রড্রিগেজ যখন চান্স ক্রিয়েট করে মোস্ট অফ ইট ফলস টু রিকার্লিসন। তো বোঝা যায় যে হি ইজ মেকিং দোজ রানস এন্ড নো রড্রিগেজ ইজ লুকিং ফর হিম। তো I fully agree যে এখন না হলেও এই সামনে মানে রিকার্লিসন I think will outscore Dominic Calvert-Lewin. Although Dominic Calvert-Lewin scored the hat trick, in terms of chances, I think Richarlison will get more chances. I agree with that. De Bruyne নিয়ে আমি কালকের খেলাটার আমি রাত হয়ে গেছে, ফার্স্ট হাফ দেখছি, পরে হাইলাইটস দেখে নিচ্ছি আর কি। তো De Bruyne is still a good pick. ও গতকাল ভালো খেলছে, but what I've seen যে গতবারের De Bruyne যেটা what we seen was peak De Bruyne. Very aggressive, very forward. So he was playing a bit laid back regarding his process or his passing. He did not move as much as forward, যেটা গত সিজন পিক ডি ব্রুইনের দেখা গেছে। তো আই থিঙ্ক আমরা ওই রকম একটা লেভেল অফ পারফরমেন্স পেতে হয়তো আরো একটা দুই গেমের সময় লাগতে পারে ফর হিম গেট ইনটু ফিটনেস। So regarding that, I think Sterling has still looked very promising.
Sterling looks fit, and I think another big score is around the corner. Right. I don't have anything much to add to this, to be honest. এই কারণে যে basically this was a very strange game week. Strange game week হলো যে অনেকের জন্য এটা একটা অনেক low scoring game week হয়েছে, but 44 goals were scored in this game week, which is the Premier League record now. হ্যাঁ, so দেখা গেছে যে 44 গোলস হওয়ার পরেও আলটিমেটলি যেটা হয়েছে যে কিছু কিছু ম্যানেজার অনেক ভালো করেছে। যেমন আমি একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম যে একজন এফপিএল ম্যানেজার, তার টিমে ছিল সন, কেন, ক্যালভার্ট লুয়েন, জাহা এন্ড মিট্রোভিচ। সো বেসিক্যালি সে 12 অ্যাসিস্ট এন্ড 12 গোলস এন্ড 4 অ্যাসিস্ট পাইছিল, যেটার কারণে তার 89 পয়েন্টস শুধু এই 5টা প্লেয়ার থেকে আসছে। আবার একজনের টিমে ছিল হলো এরিক পিটার্স, জামাল লুইস এন্ড John Egan. So সেই ক্ষেত্রে you can understand what happened to his one. But anyway, let's if there is no suggestion, let's move to the next topic. No? Okay, let's move to the next topic. Okay. Captaincy options, Ashfaq, take us through, please. Well, Kane obvious pick, but Kane এর ব্যাপারটা যেটা একটু আগে রাবি ভাই বলছে যে হিস্টোরিক্যালি কেইন অলওয়েজ হ্যাজ আ স্লো স্টার্ট টু। ও একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে অগস্ট মাসে এর আগে কখনো স্কোর করে নাই, এরকম স্ট্যাটিস্টিক্স ছিল, যেটা গত সিজনে যেটা মনে হয় ভাঙছে। তো হিস্টোরিক্যালি কেইন অলওয়েজ স্লো স্টার্ট করে, তারপরে দেখা গেছে যে when he hits the form তাহলে he was unstoppable। আর তখন কেইনকে না পিক করে আপনি থাকতে পারবেন না, মানে ওকে পিক মাস্ট। এবং কেইনের আরেকটা বড় জিনিস হচ্ছে গিয়ে যে saw him going blank or missing in one game, the following game you'll find him scoring a hat trick. So Kane regarding that is very dangerous not to pick. Or arekta jinish je Kane's price point is very well placed. 10.5 for Kane or 10.5 for Aguero. Well, jara seasoned FPL player jara onek din dhore khele আসতেছেন বা কিছু, মানে এটা আগে কখনো দেখা যায় নাই। Kane is always 11 or 12 above. So 10.5, if you can bring him into your team, is a very good pick. And I think slowly, the Jose Mourinho is bringing the best out of him. What I've seen from Kane is very unselfish. He is being very unselfish in his play. He's trying to pick out the other guys regarding his passing. In fact, could be told, if Mourinho plays in the center attacking midfield in the number 10 role, I think he can thrive there as well. He ওরকম খেলাতে চায়। ডি ব্রুইনে আবার খুব একটা কিছু নাই, গত কালকে সে এক্সেলেন্ট খেলছে, had a very look smooth, I picked up the great passes বা কিছু। বাট যেটা বললাম যে আমি এখনো কালকে খেলা দেখে মনে হলো না যে গত সিজনের পিক ডি ব্রুইন, যেখানে extremely aggressive, always finds himself in the penalty box. So ওই ধরনের পারফরম্যান্স কালকে, they had a tricky opposition, এটা সত্যি কথা। Wolves এর ডিফেন্স very good, so I do not think they made it any easier for him. But regarding for him to get into gear, fourth gear, ওরকম কোনো কিছু থাকতে গেলে I think আরো একটা দুটা ম্যাচ দেখা লাগবে। But set piece ও এখন যেহেতু অ্যাগুয়েরো নাই, or set piece monopoly regarding corners, free kicks and everything makes him an excellent choice regardless of the pictures. Salah first match আমরা যেটা দেখছি scored a hat trick, although both were penalties, but Salah first match was very very sharp. In fact, first match আমি যখন ওর খেলা দেখছি তখন আমার মনে হয়েছে যে আমি first season Salah দেখছি ওর first matchটা regarding it. So Chelsea's সাথে ম্যাচটা he was a bit more less forward, I think, he was more trying to pick out people regarding giving assists or rather than scoring himself. So I think Salah is one of those guys যে actually first day start he has hit form, so not having him in your team is very very risky, and any person want to leave him out, so she should think twice at the same move. Warner নিয়ে এখনো I think অনেকেই disappointed. People has been moving him out even though he has a very good fixture up front against West Brom.
West Brom conceded so many goals last. But West Brom একটা কথা বলে রাখি যে people do not take into account that they had the red card. The defender, the Kieran Gibbs, was red carded. So West Brom যেটা হয়েছে আমি পরে দেখলাম যে manager Slaven Bilic did not replace the left back with another defender. So they were exposed, and though Everton played really good, they probably would not have conceded so much goals what we saw. Werner, in fact, has looked sharp. He has won 2 penalties. Prothomta was scored, secondta was missed. But I think the Chelsea attack is the only guy who looked really sharp. He has that burst of speed on his feet. Can really accelerate, so can get into scoring positions, making that run. I think Chelsea এখনো struggle করতেছে, এটার প্রাইমারি কারণ হচ্ছে গিয়ে যে ওদের যে এখনো এতগুলো নতুন প্লেয়ার আসছে, রিগার্ডিং হ্যাভার্টস, ওয়ার্নার, যারা যারা খেলতেছে, বাট এখনো the team has not gelled enough. অনেক দিন একসাথে খেললে বা প্রি সিজন একসাথে খেললে অনেকদিন একসাথে ট্রেনিং করলে তখন ইউ আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স মুভমেন্টস, ইউ আন্ডারস্ট্যান্ড ইচ আদার্স পাসেস। ওই পিরিয়ডটা চেলসির এখনো ইটস অনগোয়িং, সো দে আর স্লোলি মেকিং প্রোগ্রেস, বাট Werner still would be a very differential choice, but I think he's getting there. If anyone else has anyone to add. Right, Orithro, you have something? Any captain choice from your side? জি ভাই, আমার কাছে না এই 4 জনের মধ্যেই আছে। যেমন হচ্ছে আমার কাছে যেটা বেটার মনে হয়, এই গেম উইকের জন্য সালা সবচেয়ে বেটার অপশন হবে ক্যাপ্টেন্সির জন্য। অ্যানফিল্ড এখন পর্যন্ত সালা আর্সেনালের সাথে 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচে ডাবল ডিজিট পয়েন্ট দিছে এখন পর্যন্ত। সো আমার কাছে মনে হয় সালা সেফ পিক এই উইকের জন্য। আর এছাড়াও আরেকটা যেটা মনে হচ্ছে যে সন হচ্ছে নিউক্যাসলে যেমন জামাল লুইস, সে হচ্ছে ইনজুর্ড হয়েছে। সো আমার কাছে মনে হয় যে নিউক্যাসলের ডিফেন্স একটু উইক হবে এই গেম উইকে, আর মাংকুইলো তো একটু স্লো। সো সনের জন্য আমার কাছে মনে হয় সন বেশি গোল স্কোরিং চান্স পাবে কেনের তুলনায়। Right, now that is an interesting point. Newcastle's defense still looks very shaky. আমি জানি না ফার্স্ট গেম উইকে তারা কি করছিল, বাট লাইক আমি জানি, বেসিক্যালি আমরা ফলাফল জানি, বাট ফলাফলটা আসলে যে কিভাবে আসছে সেটা আমি জানি না, এটা কিভাবে তারা এটা করতে পারছে আর কি ব্যাপারটা। হোম আর অ্যাওয়ে ব্যাপারটা এখানে একটা জিনিস অ্যাড করে রাখি আর কি। তো মানে বেসিক্যালি হোম আর অ্যাওয়ে কনসেপ্টটা মানে why most people are very comfortable at home is one of the reasons because of the crowd. Home crowded cheering বা home crowded একটা enthusiasm really মানে enhance the players' experience or performance. So home and away ব্যাপারটা মানে historically is fine, but মানে এখন তো মনে হয় these are empty stadium, এখন তো দর্শক বা কোনো কিছু নাই। তো ওই ব্যাপারে আসলে আমাদের এখনো আমার ধারণা ওই ডাটাটা নাই যে হোম এন্ড অ্যাওয়ে হচ্ছে গিয়ে মানে বিকজ দর্শকরা নাই ওরকম আমাদের প্লেয়ারদের ভাবে এফেক্ট করে কিনা। কারণ প্রিটি শিওর যে দর্শকরা যেহেতু নাই হোম এন্ড অ্যাওয়ে, মানে আমরা একটা অ্যাওয়ে ম্যাচ খেলি চেলসি স্টেডিয়াম বা আর্সেনাল স্টেডিয়ামে অথবা লিভারপুল স্টেডিয়ামে, যদি গ্যালারি ফাঁকা থাকে বা কিছু ডিফারেন্স আসলে আমাদের ওই ডাটাটা বা ওই ইয়াটা এখনো নাই। কারণ হিস্টোরিক্যালি আসলে সবসময় তো হিস্টোরিক ডাটার এখনকার সিচুয়েশন তো প্রবাবলি সেম না। তো হোম এন্ড অ্যাওয়ে ব্যাপারটা ওইখানেও একটু কনসিডার মেবি আনতে। I agree. Anybody going for Timo Werner? I don't know, but just a fact. Timo Werner has already been transferred by 7,700 people already, and the percentage 49% team selected থেকে already 36% team selected হয়ে গেছে, but he hasn't dropped in price, which is interesting of course. আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই গেম উইকের জন্য আপনি যদি ডিফারেন্সিয়াল চিন্তা করেন সেই ক্ষেত্রে হচ্ছে টিমো ওয়ার্নার বেস্ট হবে। এই জন্য সেটা হচ্ছে যে ওয়েস্ট ব্রম গত সিজনে তারা মানে অ্যাওয়ে ম্যাচের চেয়ে হোম ম্যাচে বেশি হারছে। রাইট, তারা হোম ম্যাচে বেশি হারছে এবং হচ্ছে হোম ম্যাচে বেশি গোল কনসিড করছে। রাইট, আর চেলসির গত 2টা মানে ম্যাচে আমরা যদি দেখি
টিমো ওয়ার্নার হয়তো স্কোর করতে পারে নাই, বাট হচ্ছে টিমো ওয়ার্নার আমার কাছে যেটা মনে হয় বেস্ট পারফর্মার ছিল। সে প্রচুর চান্সেস ক্রিয়েট করার মতো মানে সুযোগ তৈরি করছে, কিন্তু তার হচ্ছে মানে কোম্পানি দেওয়ার মতো প্লেয়ার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। প্রথম ম্যাচে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এরকম যে টিমো ওয়ার্নার একটা বল নিয়ে হচ্ছে একদম অপোনেন্টের ডি বক্সে, বাট হচ্ছে পাস দেওয়ার মতো কেউ নাই। রাইট না, I mean that's an interesting thing, and টিমো ওয়ার্নারকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, সো অনেকেই ট্রান্সফার আউট করছেন। আমরা এখন ট্রান্সফার ইন করার জন্য নেক্সট ডিসকাশনে চলে যাই তাহলে। অরিত্র, টেক আস থ্রু দিস ডিসকাশন ভাই। জি, গেম উইক 3 এর জন্য যে ট্রান্সফার, আমার কাছে এখানে যে 4 জন আছে বেস্ট অবশ্যই মনে হচ্ছে সন। যদি কেউ সন বাদ দিয়ে থাকে তাহলে অবভিয়াসলি আমার মনে হয় যে সনকে আবার ব্যাক করানো উচিত, আর যদি না থাকে তাহলে তো আরিফ ভাই কি নিতেই বলেন, পারে। আবার ব্যাক মানে দিবেন? ক্যাপ্টেন আমি 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 কোনো ধরনের ব্যাক করছি না আর কি। আই এম ডান। আমার মনে হয় আমার টিমের মধ্যে অনেক ফুটা আছে ভাই, এবং সেই ফুটাগুলোকে সমাধান করার জন্য আমি ফুটা আলোচনা করে আসছি। সো আমি 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 আপাতত সন ছাড়াই থাকি আর কি। কন্টিনিউ ভাই, সরি। আচ্ছা আচ্ছা, নেক্সট পিক যেটা অনেকে মনে করছিল যে মানে কেডিবি কে গেম টুতে যেহেতু ফার্স্ট ম্যাচ ছিল ম্যানচেস্টার সিটি, সো মানে তারে অন্তত একটা ম্যাচ দেখার পর নেওয়ার চিন্তা করছিল। আমার মনে হয় যে সেই তারে প্রুভ করছে প্রতি সিজনের মতোই। সো অবভিয়াসলি কেডিবি রে ট্রান্সফার ইন করার জন্য ভালো মনে হয় আমার কাছে। রাইট। আর আর পটেনশিয়াল নেক্সট যেটা পিক ট্রান্সফার ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ইউনাইটেড। যদি কেউ করতে চাই, হ্যাঁ, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা খুবই শ্যাকি মনে হয়েছে। সো আমার মনে হয় নেক্সট ম্যাচও যেহেতু অ্যাওয়ে ম্যাচ, সো দেখা উচিত তাদেরকে। আর রাইট, না ডেফিনেটলি ডেফিনেটলি। নো প্লিজ কন্টিনিউ ভাই। আর ডিফারেন্সিয়াল যদি কেউ পিক করতে চাই নেক্সট গেম উইকের জন্য, তাহলে অবভিয়াসলি জাহার থেকে বেটার আমার মনে হয় না। গত গেম উইক 1 এবং গেম উইক 2 তেও কেউ পয়েন্ট দিছে বা ওর মতো ইফেক্ট কেউ ফেলতে পারছে টিমে। সো ডিফারেন্সিয়াল পিকের জন্য জাহা বেস্ট। রাইট, ইন্টারেস্টিং। আর রড্রিগেজ। হামেস রড্রিগেজের কথা যেটা বলবো যে সামনে 2টা গোল স্কোরার ক্যালভার্ট লুইন আর রিচার্লিসন। সো ক্যালভার্ট লুইন গত সিজনে প্রচুর চান্সেস মিস করছে, কিন্তু এই সিজনের প্রথম 2টা গেম উইকে প্রচুর ভালো খেলছে। চান্স গুলো সে মানে কাজে লাগাইছে আর কি। সো আমার মনে হয় যে রড্রিগেজ পিকও খারাপ হবে না। রাইট, ইন্টারেস্টিং। এনি আদার ট্রান্সফার্স তোমার কাছে মনে হয় যেটা ইন্টারেস্টিং বা করা উচিত, বা পোটেনশিয়াল ট্রান্সফার যেটা আসলে আমাদের যারা আমরা এই চ্যাপ্টারের বাইরে আর কি? এই 4 জনের বাইরে যদি ট্রান্সফারিং যদি কেউ করতে চায়, ওলভস এর সামনের 3টা ফিক্সচারই খুবই সুন্দর। গোটা অক্টোবর মাসে বলা যায় যে তাদের হচ্ছে 4টা ম্যাচের মধ্যে 3টা হোম ম্যাচ এবং 3টাই খুবই ইজি ফিক্সচারস। সো জিমেনেজ মাস্ট পিক হইতে পারে সামনে। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এনি আদার্স? পারভেজ, রাব্বি, আশফাক? জাহা নিয়ে ফার্স্ট অফ অল বলি, জাহা এটা গত শোতেও বলতেছিলাম যে জাহা ইজ বেসিক্যালি বিকজ হি প্লেইং আউট অফ পজিশন, ও একটা মিড হ্যাজ বিন লিস্টেড অ্যাজ এ মিডফিল্ডার, ও খেলতেছে স্ট্রাইকার, এন্ড হি হ্যাজ লুক ভেরি শার্প। জাহা ইজ আ ভেরি গুড পিক। Regarding bringing me in, I think best position, best time to bring him in would be after game week 4. Right. Game week 4 এর পরে his pictures really goes on to on a good run. মানে ওর pictures এর schedule is very good. So game week 4 পর্যন্ত, if you are not very concerned about the price, obviously this price might increase. If you are not very concerned about the price, just after game week 4, Zaha would be one of the best picks. এখানে জিমেনেজের কথা যেটা অরিত্র ভাই বললেন আর কি, জিমেনেজের মানে ভেরি ভেরি গুড পিক। আমি এটা মেইন কারণ যেটা বলতেছি সেটা হচ্ছে যে গত সিজনে আমরা যেটা দেখছি যে বিকজ ওলভস এতগুলো কম্পিটিশন খেলছে, স্পেশালি ইউরোপা, ওলভস অলমোস্ট ক্লোজ টু 60+ ম্যাচেস পুরা সিজনে খেলছে, এবং ওটার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কনসিস্টেন্ট প্লেয়ার্স ইন দ্য সেন্স কনসিস্টেন্ট প্লেয়ার্স ইন দ্য ফার্স্ট 11 was named first in the first 11 who did not miss
starting any of the games was Jimenez. Rui Patricio was one, and the next name on the sheet was Jimenez. Jimenez almost all match খেলছে, তার এতগুলা ম্যাচ খেলেও he was burned out and he put some inconsistent performances, but তারপরেও he was over the season he was pretty good, pretty solid. এবং this time Wolves do not have the Europa League, so they have less matches to play. So I think Jimenez, if we can pick up from previous season, he will be a very, very good asset. আর রড্রিগেজের ব্যাপার যেটা বলছিলাম, ইভারটনের কথায় আসি, ডমিনিক কালভার্ট-লুইন and one of the most favorite players of Carlo Ancelotti. Carlo Ancelotti এটা openly already declare করছে যে he wants Dominic Calvert-Lewin to be the next Inzaghi. So Filippo Inzaghi was one of Ancelotti's most desired strikers, one of his most favorite strikers. Right. He has been trying to groom Dominic Calvert-Lewin into the face of Inzaghi. Dominic Calvert-Lewin তার last match শেষে ইন্টারভিউতে বলতেছিল যে Ancelotti has been trying to make him do more one-touch finishes, not with his head, with his feet, back heels, etc. Trying to do more one-touch finishes. So there's something about him that Ancelotti sees that he might be able to emulate Inzaghi. If he can come even close to doing that, he will be a great asset. Right, no, absolutely. What we are noticing, আমরা যেটা দেখছি আর কি, অলরেডি একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আর কি, যাকেই বেসিক্যালি ড্রপ করা হচ্ছে, ট্রান্সফার আউট করা হচ্ছে, সেই কিন্তু বেসিক্যালি প্লেয়ারদেরকে হার্ট করছে। We saw it with Son, we saw it with Mane, we are seeing now with Bruno. আবার অনেকে আমরা দেখছি অলরেডি, যেটা আমি ওয়ার্নারের ক্ষেত্রে বললাম, যে ওয়ার্নারের ক্ষেত্রেও আমরা সেম দেখেছি আর কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে যে লাইক আই ডোন্ট নো, এবার কি তাহলে ইজ ইট ব্রুনোস টার্ন মেবি, আই ডোন্ট নো। আবার উইলিয়ানের ক্ষেত্রেও আমরা দেখেছি আর কি জিনিসটা। সো মোর অর লেস এনিওয়ে, মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, ডিফারেন্সিয়াল। পারভেজ, কুইকলি আমাদেরকে একটু ডিফারেন্সিয়াল নিয়ে ডিসকাস। হ্যাঁ অবশ্যই। ওয়েল নাদিম, আমরা ডিফারেন্সিয়াল যদি দেখি যে আমরা আসলে কাদের টিম সিলেক্টেড বাই সবচেয়ে কম আছে এইরকম প্লেয়ারদের কি ডিফারেন্সিয়াল, তো আমি মানিকে ধরি যে এই ক্ষেত্রে একজন বড় ডিফারেন্সিয়াল। সে প্রথম গেমে কিছু করতে পারেনি, বাট এই গেমে কি আসে কিন্তু সে 2টা গোল অলরেডি করে ফেলছে। সো এবং মানের টিম সিলেক্টেড বাই হলো 9.6%, আর তার শট অন টার্গেট ছিল 3টা। সো সে খুব ভালো পিক হইতে পারে ডিফারেন্সিয়াল হিসেবে। আর ডেফিনেটলি ফরেনকে আপনি ফিল ফরেনকে রাখি, 6.5 মিলিয়নের একজন ম্যান সিটির প্লেয়ার, এবং সে কালকে যেরকম খেলছে আমার কাছে মনে হয়েছে সে লুক ভেরি শার্প, এবং তার টিম সিলেক্টেড বাই হলো 4.2%, হুইচ ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে ইট ইজ ভেরি গুড। তার শট অন টার্গেটও ছিল একটি। আর আরেকজনকে যদি আমি বলি তাহলে হার্ভি বার্নস লিস্টারের, তার 7.5 মিলিয়ন, এবং সে খুব লো টিম সিলেক্টেড বাই 3.7%। তার সিলেক্টেড বাই সে অলরেডি একটা গোল একটা অ্যাসিস্ট করছে, এবং শট অন টার্গেট তার 5টা, এবং সে অলরেডি FPL এ 16 পয়েন্ট এখন পর্যন্ত তার অ্যাকাউন্টে জমা হয়েছে। এগুলা মোটামুটি। এছাড়াও আরো কিছু ডিফারেন্সিয়াল যদি আমি ধরি তাহলে সেখানে আছে স্টার্লিংকে আমি ধরতে পারি। স্টার্লিং ভেরি গুড ডিফারেন্সিয়াল 5.4%। রাহিম স্টার্লিং ইজ আ ডিফারেন্সিয়াল। হ্যাঁ, রাইট। এবং সে গতকালকে একটা অ্যাসিস্টও করেছে, এবং সে লুক, আমরা যেটা দেখলাম আশফাক ভাই বলছে যে সে লুকস ভেরি শার্প, আর তার শট অন টার্গেটও একটা ছিল। আর এরপরে যদি ধরি আমি ডিফারেন্সিয়াল, যেমন নাদিম আগে একটা কথা বলছে যে যেই প্লেয়ার কি আমরা ড্রপ করতেছি সেই প্লেয়ারই চলে আসতেছে। তো রাশফোর্ড এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভাইটাল রোল হচ্ছে, সে খুব লো সিলেক্টেড বাই 5.9%। এছাড়া আরেকটা প্লেয়ারের কথা আমি বারবারই আমাদের পডে আমি এর কথা মাথা থেকে যাচ্ছেই না, উলসের ফিকচারের কথা বলছে অরিন্দম, বলছে ইয়ারাও বলছে, এখানে একজন 5.5 এর ফিল পডেন্স। আমার পডেন্স কি নিয়ে কোনো কথা হবে না ভাই, বা আমার পডেন্স কি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? পডেন্স শুধু আমার, শুধু আমার, ঠিক আছে? পডেন্স অলরেডি 2টা অ্যাসিস্ট করছে, এবং তার গত আগের ম্যাচের প্রথম ম্যাচে চাইতে এই ম্যাচে সে আরো ভেরি ডেঞ্জারাস পজিশনে খেলছে, এবং সে লেফট রাইট যে কোনো পজিশনেই খেলতে পারে, পজিশন চেঞ্জ করে। তার এখন পর্যন্ত 2টা অ্যাসিস্ট সে করছে, মানে কন্টিনিউ। সে প্রথম ম্যাচেও একটা, সেকেন্ড ম্যাচেও একটা, এবং তার শট হলো এখন পর্যন্ত 2টা, এবং খুবই লো 2.5% টিম সিলেক্টেড বাই। সো এটাকে ধরতে পারি। আরেকজন প্লেয়ার এটাকে বলতে পারি মেডিসন।
ট্রসার্ড এদেরও পার্সেন্টেজ একদম বিলো 1% এর মতন আর কি। তো Right. এইগুলা মোটামুটি আমার কাছে ডিফারেন্সিয়াল ছিল। এছাড়াও রাইট, না আই আন্ডারস্ট্যান্ড। আমরা যেটা করি তাহলে কুইকলি আমরা সবার কাছ থেকে একটা করে ডিফারেন্সিয়াল জাস্ট কুইকলি জাস্ট নাম বললেই হবে মনে হয়। ফিল পডেন্স নিয়ে আই ফুলি এগ্রি। তার প্রাইমারি কারণ হচ্ছে কি যে মেইনলি গোলস সাধারণত দুই ধরনের ফরমেশন নিয়ে স্টার্ট করে, আইদার তারা 3-4-3 তে স্টার্ট করে অথবা আমরা দেখছি 5-2 তে স্টার্ট করে। তো 3-5-2 তে যখন স্টার্ট করে আগের সিজন গুলায় আমরা দেখছি যে জিমেনেজের পাশে ইউজুয়ালি জটাই স্টার্ট করতো, আর যেহেতু জটা হ্যাজ ট্রান্সফার্ড লিভারপুল, তো ওই জায়গাটা আই গেস প্রডেন্সি নেয়ার কথা, and he has looked very good. 5.5 is an excellent pick. So maybe regarding his fixtures বা কিছু I think মানে can't really go wrong. রাইট, রাব্বি কুইকলি ভাই তোমার একটা ডিফারেন্সিয়ালের নাম বলো। ভাই আমি যদি এতক্ষণ অনেক ডিফারেন্সিয়াল না কথাবার্তা হয়ে গেছে অলরেডি, আমি যদি শুধুমাত্র গেম উইক 3 এর জন্য একটা ডিফারেন্সিয়াল চুজ করি সেটা হচ্ছে আমি জ্যাক গ্রিলিশ। কারণ হচ্ছে যে অ্যাস্টন ভিলার হচ্ছে Interesting. মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার এবং হচ্ছে প্রচুর গোলস এবং অ্যাসিস্টের চান্স ক্রিয়েট করে, এবং ডেফিনেটলি হচ্ছে আমি যদি শুধু গেম উইক 3 এর কথা চিন্তা করি আমার মনে হয় জ্যাক গ্রিলিশ একটা ভালো ডিফারেন্সিয়াল হতে পারে। রাইট, এবং এর একটা অন্যতম কারণ হচ্ছে ভাই ফুলহামের গোল কনসিড করার মানে হার হচ্ছে খুবই বেশি। রাইট, পারভেজ কুইকলি। হ্যাঁ, সত্যি বলে ফেলছি, সরি, সো আই উইল নট গো উইথ ইউ। অরিত্র কুইকলি ভাই একটা ডিফারেন্সিয়ালের নাম। হ্যাঁ, এই উইকেট ডিফারেন্সিয়ালের জন্য আমার কাছে পজেন্সেকে বেটার মনে হচ্ছে, বা সামনে 3-4টা গেম উইকের জন্য পজেন্সে অথবা পেদ্রো নেতো। রাইট, ইন্টারেস্টিং। আমার ডিফারেন্সিয়াল আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সো আমি আর ডিফারেন্সিয়াল বলতে পারলাম না, আমার পোটেন্সকে নিয়ে নেওয়া হয়েছে সবাই। সো এখন সবাই পোটেন্স নিয়ে কারাকারি করছে। আমি পোটেন্সকে নিয়ে প্রায় যখন তারা অলিম্পিয়াকোসের সাথে যখন ইউরোপা লিগ খেলা হচ্ছিল তখন থেকে আমি বলছিলাম যে লাইক I am going with Podence and I'm starting the season with Podence. So আমার অলরেডি সে ফার্স্ট গেম উইক থেকে আছে, ফার্স্ট ড্রাফট থেকে আছে, সো সেটা নিয়ে কোনো সমস্যা না। Anyway, that's all. Thank you সবাইকে আসার জন্য। Thank you Rabbi and thank you Oritro আসার জন্য। Of course, Rabbi and Oritro তো আপনারা যারা দেখছেন তারা বেসিক্যালি জাহাঙ্গীরনগর ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলার একটা তাদের নিজস্ব গ্রুপ আছে এবং সেই গ্রুপে তারা বেসিক্যালি অ্যাডমিন, সো তারা আমাদের মাঝে এসেছেন। যারা কমেন্টস এখন পর্যন্ত করেননি বা এখন পর্যন্ত আরো অনেক কিছু জানতে চান আমাদের এই শো এর ব্যাপারে বা অনেক কিছু বলতে চান, ডেফিনেটলি আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। ডেফিনেটলি লাইক দিবেন কাইন্ডলি এবং ওয়াচ করবেন, and of course do subscribe, share it among your friends. If there is anything that you want us to discuss, please do. And thank you all to the guest. Thank you Oritro, thank you Rabbi, and thank you Ashfaq. Most welcome bhai. Always, you're always part of Thank you so, anyway. So thank you so much for having us. Yes, Okay. take care. Okay, Thank bye. you. Bye bye. Good luck next game week. Yeah, good luck next week.